আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে সকল প্রকার খতিয়ান বাতিল, শুধুমাত্র একটি খতিয়ান থাকবে। তবে আদালতে চলমান মামলার কি হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমার কাছে দুদিন আগে একজন বয়স্ক ভদ্রলোক আসছিলেন। তার এই কথার উপরে ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা। তিনি আমাকে জানালেন যে সকল প্রকার খতিয়ান নাকি বাতিল হয়ে গেছে, একটি মাত্র খতিয়ান থাকবে, আর কোনো খতিয়ান থাকবে না। তাহলে আমার নামে যে রেকর্ড সংশোধন করার যে মামলাটি হয়েছে সেই মামলার কি হবে, এই বিষয়টি নিয়ে ভেবেচিন্তে আজকের ভিডিওটি তৈরি করা। আমার মনে হয় আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স যারা অনেকেই আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেশে এবং প্রবাসে বসে দেখেন, তাদের মধ্যে থেকে অনেকেরই এই প্রশ্নটি আসতে পারে যে সকল প্রকার খতিয়ান বাতিল হয়ে গেছে, একটি মাত্র খতিয়ান থাকবে। আর এই একটি মাত্র খতিয়ান যদি থাকে, তাহলে পূর্বে যে রেকর্ডে ভুল হয়েছিল এবং সেই রেকর্ড খতিয়ান সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করা হয়েছে, তাহলে সেই মামলার কি হবে? জমি কি ফিরে পাবো কি পাবো না? দেখুন, সর্বপ্রথমে আমরা জেনে নেই যে আমাদের দেশে কয়টি রেকর্ড খতিয়ান হয়েছে। আমাদের দেশে আমার জানা মতে চলমান যে বিডিএস জরিপ রয়েছে, সেই জরিপটি বাদ দিয়ে যদি আমরা গণনা করি, তাহলে 6টি রেকর্ড খতিয়ান হয়েছে, কোনো জায়গায় 5টি রেকর্ড খতিয়ান হয়েছে, কোনো জায়গায় 4টি রেকর্ড খতিয়ানও হয়েছে। আমাদের দেশে প্রথম যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সিএস জরিপ, ক্যাডাস্ট্রাল সার্ভে, পরবর্তীতে এসএ খতিয়ান, স্টেট অ্যাকুইজিশন, তারপরে হয়েছে আরএস খতিয়ান, রিভিশনাল সার্ভে, তারপরে বিএস খতিয়ান, বাংলাদেশ সার্ভে, তারপরে চর অঞ্চলে দিয়ারা জরিপ হয়েছে, শহর অঞ্চলে মহানগর জরিপ অথবা সিটি জরিপ হয়েছে। এখন এই জরিপগুলি কেন হয়? এই জরিপগুলির যে খতিয়ান আমরা পেয়ে থাকি, এই খতিয়ানটি সরকারের পক্ষ থেকে জমির যে মালিক তাকে দেওয়া হয়। এজন্যই দেওয়া হয় যে সরকার জানতে চায় যে সম্পত্তির মালিক আপনি, এই মালিকানা প্রকৃত নাম ঠিকানা কার, কার কাছে এই সম্পত্তি আছে এবং কি পরিমাণ সম্পত্তি আছে, কোন শ্রেণীর সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে কি পরিমাণ খাজনা বা ভূমি উন্নয়ন করা আসতে পারে, এই বিষয়টি ছাড়া আর কোনো কিছুই কিন্তু এই খতিয়ান প্রমাণ করে না। কারণ জমির মালিকানা প্রমাণ 2টি মন্ত্রণালয় সংরক্ষণ করে থাকেন। একটি হচ্ছে আইন মন্ত্রণালয়, যেখানে সাব রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রিত করে, এবং এই আইন মন্ত্রণালয় কর্তৃক সাব রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রণ করে। এই সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক শুধু রেজিস্ট্রেশন, নিবন্ধন এইগুলি করা হয়। তাছাড়া জমি সংক্রান্ত বিষয়ে আর কোনো কার্যক্রম কিন্তু সাব রেজিস্ট্রার অফিস করেন না। আর ভূমি মন্ত্রণালয় কর্তৃক সকল প্রকার যে বিষয়, জমি সংক্রান্ত বিষয়, সকল প্রকার সমস্যা সব কিছুই কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণ করে থাকে। এবং এই ভূমি মন্ত্রণালয়ের সবচেয়ে যে বড় কর্মকর্তা যিনি থাকেন, তিনি হচ্ছেন ডিসি মহোদয় এবং জেলা প্রশাসক, যাকে আমরা কালেক্টর, জমি সংক্রান্ত বিষয়ে কাজ করলে তাকে কালেক্টর বলে থাকি। এই যে জেলা প্রশাসক মহোদয়, তার আন্ডারে প্রত্যেকটি জেলার যত সম্পত্তি আছে, যত জমি আছে, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন জমি, সব কিছুই কিন্তু তার নিয়ন্ত্রণেই কিন্তু থাকে এবং তার মাধ্যমেই কিন্তু এই ভূমি অফিসগুলি পরিচালিত হয়ে থাকে। ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা, সব কিছু। তো এই যে ভূমি অফিসের যে কার্যক্রম, এই কার্যক্রমের মধ্যে সেটেলমেন্ট অফিস, যেটা ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক করে থাকেন, এই ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক সেটেলমেন্ট দ্বারা, অর্থাৎ উপজেলা সেটেলমেন্ট অফিস কর্তৃক কিন্তু এই জরিপগুলি তারা করে থাকেন। প্রত্যেকটি মৌজা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে, মালিকানা দিয়ে তারপরে খতিয়ান করে থাকে। এখন এই যে সিএস খতিয়ান, সেই ইংরেজ আমলে যেটি হয়েছিল, যেটি রায়তি স্থিতিবাদ, যেটি দখলীয় স্থায়ী মালিকানা যাদেরকে দিয়েছিল, সেখান থেকেই কিন্তু এই খতিয়ান মূলে মালিকানা হয়ে আসছে। তারপরে এসএ খতিয়ান হয়েছে, আরএস খতিয়ান হয়েছে, বিআরএস খতিয়ান হয়েছে। এই সকল খতিয়ানের মধ্যে প্রচুর পরিমাণে ভুল ধরা পড়ছে। এই ভুল সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হয়। কিন্তু এখন যদি এই সকল খতিয়ান সব যদি
বাতিল হয়ে যায়, তাহলে কিসের উপরে ভিত্তি করে আজকের যে বিডিএর জরিপ বা স্যাটেলাইট জরিপ, এই জরিপটি কিসের উপর ভিত্তি করে হবে, এটি হচ্ছে মুখ্য বিষয়। তবে আমার যে বয়স্ক লোকটি আসছিল আমার কাছে, তার যে কথা সেটি হচ্ছে সম্পূর্ণ, তিনি যেখান থেকেই শুনুক না কেন সেটি কিন্তু আসলে সঠিক কথা নয়। কোনো খতিয়ান কিন্তু বাতিল হবে না, কোনো খতিয়ান বাতিল করে অন্য কোনো খতিয়ান তৈরি হতে পারে না। হয়তো খতিয়ানে ভুল হলে সেই ভুল সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করে মকদ্দমার জাজমেন্ট এনে তারপরে কিন্তু তার সেই সম্পত্তি ফিরিয়ে আনতে হয়। কিন্তু এখানে যদি পিছনের খতিয়ান বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে নতুন খতিয়ানটি কোন বুনিয়াদে হবে, কার নামে হবে, সে কোন বুনিয়াদে মালিকানা পাবে, এবং সরকার কিভাবে জাস্টিফাই করবে বা কিভাবে ফাইন্ড আউট করবে যে এই রেকর্ড খতিয়ানটি একজন ব্যক্তির ছিল, বা সরকারের সম্পত্তি ছিল, বা এনজিওর সম্পত্তি ছিল, বা আধা সরকারি স্বায়ত্তশাসিত কোনো ব্যক্তির ছিল, বা কোনো প্রতিষ্ঠানের ছিল, কিভাবে ফাইন্ড আউট করবে? এই ফাইন্ড আউট করার মূল যেই কাগজ সেটিই তো হচ্ছে পূর্বের খতিয়ান। এই খতিয়ান কিন্তু কখনোই বাতিল হওয়ার নয়, তবে সংশোধন হতে পারে। সংশোধন হবে কিভাবে? যে আপনার খতিয়ান যদি অন্যের নামে হয়ে থাকে, আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে সেই খতিয়ান আপনি সংশোধন করে নিয়ে আসতে পারেন। কিন্তু বাতিল হয়ে যাবে খতিয়ান, সব বাতিল, একটি মাত্র খতিয়ান থাকবে। হ্যাঁ, এইখানে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে সকল প্রকার খতিয়ান এখন আর প্রয়োজন হবে না, শুধু একটি খতিয়ান দিয়ে জমির মালিকানা প্রমাণ করলে হবে। সেটি হচ্ছে এই স্যাটেলাইট জরিপ অথবা বিডিএর জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে যদি এই জরিপটা সফলতা অর্জন করে, এবং এই সফলতা অর্জনের ফলে যখন একজন ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান হয়ে যাবে পার্মানেন্টভাবে, তখন এই একটি খতিয়ান দিয়ে তিনি তার জমির সকল কাগজপত্র সব নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ আপনি যখন এই খতিয়ানটি যখন আপনার নামে হবে, তখন এই খতিয়ানের যে মালিকানার যে চেইন, সেই সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে, এর যে মালিকানার চেইন সঠিক থাকবে, এবং ওই বিডিএর জরিপ যেটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই খতিয়ানটিতে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি জমির মালিক। কিন্তু পিছনের কোনো খতিয়ান বাতিল হয়ে গেছে, এই কথাটি সম্পূর্ণভাবে কেউ বিশ্বাস করুক সেটা আমিও চাই না, বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মন্ত্রণালয় কর্তৃক এটি করা হয় তারাও কিন্তু এটি চায় না। হয়তো ভুল বোঝাবুঝির একটি অবসান, ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, কারো বোঝার ভুল হতে পারে। আমার কাছে যে বৃদ্ধ লোকটি আসছিলেন, তিনি এই কথাটি বলার পরে আমি তাকে কিন্তু এই পরামর্শই দিয়েছি যে এটি একটি ভুল বোঝাবুঝি, আপনি হয়তো কারো কাছ থেকে ভুল শুনেছেন, যার কারণে আপনি আমার কাছে আসছেন। আসলে কোনো খতিয়ানই বাতিল হবে না, সকল খতিয়ানই ঠিক থাকবে। যদি খতিয়ানের ভিতরে ভুল হয়ে থাকে, তাহলে সেই খতিয়ান সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে। এখন আসা যাক যে খতিয়ান বাতিল হয়ে গেলে তাহলে আমার বিজ্ঞ আদালতের মকদ্দমার কি হবে? বিজ্ঞ আদালতের মকদ্দমা যেটা আপনি করেছেন, আপনার খতিয়ানের ভুল হয়েছে, সেই ভুল সংশোধনের জন্য আপনি মামলা করেছেন। এখন সেই ভুলের যে সত্যতা, আপনি যে প্রকৃত জমির মালিক, আপনার নামে এই রেকর্ড আছে, নামজারি আছে, জমির দলিলাদি সব আছে। এখন একটি খতিয়ান আরেকজনের নামে হয়েছে, আপনি ভুল সংশোধনের জন্য আদালতে মকদ্দমা করেছেন। আদালত আপনাকে যখন জাজমেন্ট দেবে, তখন আপনি এই জাজমেন্টের কপি নিয়ে আপনি সরাসরি এসি ল্যান্ড অফিস থেকে আপনি আপনার নামে নামজারি করে নিতে পারবেন। ভুলেও কখনো একটি কথা মনে রাখবেন, ভুলেও কোনো সময় এই বিষয়টি মাথায় আনবেন না যে সকল প্রকারের নামজারি বাতিল হয়ে গেছে। সকল প্রকারের খতিয়ান বাতিল হয়ে গেছে। তো খতিয়ান যদি বাতিল হয়ে যায়, পিছনের খতিয়ান, তো মালিকানার বুনিয়াদটা কিভাবে আসবে? মালিকানার যে ধারাবাহিকতা সেটি কিভাবে আসবে? এটি কিন্তু প্রত্যেকটি জনগণ যাদের জমি আছে তাদের বুঝতে হবে যে খতিয়ানে ভুল হতে পারে, একজনের খতিয়ান আরেকজনের নামে হতে পারে, কিন্তু খতিয়ান কখনোই বাতিল হবে না। যেই সালে যেই খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানগুলি 100% থাকবে। মূলধারার খতিয়ান, সিএস খতিয়ান, সেই খতিয়ান থেকেই কিন্তু মালিকানার চেইন একদম ধারাবাহিকভাবে টেনে আসতে হয়, এবং সেখান থেকেই কিন্তু মালিকানা নির্ধারণ করতে হয়। বেচা বিক্রি হোক, দলিল সৃষ্টি হোক, যা কিছুই হোক না কেন, সব কিছুই কিন্তু ওই সিএস খতিয়ান থেকেই আসতে হবে। এখন বিডিএর জরিপ আজকে হয়ে গেল যে 100 বছরের মধ্যে আর কোনো খতিয়ান হবে না। খতিয়ান হবে না 100 বছরের মধ্যে, কিন্তু বিডিএর জরিপে যদি কারো নাম ভুল চলে যায়, কারো অংশ কম আসে, কারো অংশ বেশি আসে, যদি তার কোনো ভুল ত্রুটি সেই বিডিএর জরিপে পাওয়া যায়,
তাহলে সেই খতিয়ানের বিরুদ্ধেও বিজ্ঞ আদালতে মকদ্দমা হবে এবং আদালতে মকদ্দমা হলে আদালত কর্তৃক সেটা সিদ্ধান্ত দেবে এবং সেই বিডিএস জরিপও কিন্তু সংশোধিত হবে। কিন্তু তার মানে এই না যে বিডিএস জরিপ হয়ে গেলে পিছনের সকল খতিয়ান বাতিল হয়ে যাবে আর বিডিএস জরিপ একটি মাত্র খতিয়ান থাকবে, আর কোনো খতিয়ানের প্রয়োজন নেই। না, এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন একটি কথা আমি মনে করি। তো যাই হোক, যারা যেখান থেকে যা কিছুই শোনেন, বোঝেন বা পড়াশোনা করেন, আমি যে জিনিসটা বুঝি সহজভাবে সেটি হচ্ছে কোনো খতিয়ান বাতিল হওয়ার কোনো উপায় নেই, কোনো খতিয়ান বাতিল হবে না। প্রত্যেকটি খতিয়ান তার অবস্থান থেকে গুরুত্ব বহন করে এই জন্য যে কোনো খতিয়ান যদি সরকারের কোনো আন্ডারস্ট্যান্ডিং বা মিস্টেক হয়ে থাকে, করণিক ভুল হয়ে থাকে, তার জন্য সংশোধনের কিন্তু সিস্টেম আছে। এটিও কিন্তু বলে দিয়েছে, অনেকগুলি পরিপত্র জারি হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু খতিয়ান বাতিল হয়ে যাবে এইটা কিন্তু কোনো আইন হয় নাই বা এটা কোনো পরিপত্র জারি হয় নাই, কোনো কিছু না। খতিয়ানের জায়গায় 100% থাকবে। তবে যে খতিয়ানটি হচ্ছে বিডিএস জরিপ, এই খতিয়ানটি একটি পাওয়ারফুল খতিয়ান হিসেবে সরকার আখ্যা দিয়েছে। এই খতিয়ানটি হওয়ার পরে আর 100 বছরের মধ্যে খতিয়ান করা লাগবে না, এটি তারা বলছেন। কিন্তু ভবিষ্যতে কি হবে কি হবে না এই বিষয়টি দেখার বিষয়। যখন এই খতিয়ানটি চলে আসবে, আমরা যখন হাতে পাবো, তখন আমরা বুঝতে পারবো যে এই খতিয়ান পুনরায় আবার করবে কি না করবে। সরকার সবসময় চায় যে সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর, সেটা যে কোনো মাধ্যমেই এই ভূমি উন্নয়ন করটি সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ সেটা আদায় করে নিয়ে যাবে। সেই আদায় করার মাধ্যমই হচ্ছে এই রেকর্ড খতিয়ান, এছাড়া কিন্তু আর কোনো কিছু না। এই বিষয়টি সবার মাথায় রাখতে হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।